আপনি আপনার অফিসে অকারণ খুন হয়ে গেলেন, ঠিক কি চলছে? এই মাৎসন্যায় মমতা ব্যানার্জি আমাদের উপহার দিয়েছেন। জাদুকর যত দক্ষই হন, তিনি নিজেই নিজের কাঁধে চাপতে পারেন না। তো কপিল সিবাল যত বড় অ্যাডভোকেটই হন, তিনি 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 ওই সব ফ্যাক্টের প্রশ্ন যেখানে সুপ্রিম কোর্ট ধরছে, সেসবের উত্তর দিয়ে সুপ্রিম কোর্টে স্যাটিসফাই করতে উনি পারেননি। আমি শুধু চাইছি কখন মমতা ব্যানার্জিকে জেরা করা হবে এবং মমতা ব্যানার্জি যে ফোন ব্যবহার করেন সেই ফোনের সার্ভিস প্রোভাইডারের থেকে নাম্বার নেওয়া হবে, যে মমতা ব্যানার্জি কাকে কাকে ফোন করেছিলেন সেই দিন সকাল থেকে সন্ধ্যের মধ্যে, কতক্ষণ ধরে কথা বলেছেন, এবং যদি সম্ভব হয় কী কথা বলেছেন। সেটা সম্ভব হবে কিনা আমি জানি না। মমতা ব্যানার্জি নোটে তাড়া নিয়ে পেছন পেছন ঘুরছিলেন, একথা উনি বলেননি, ঠিক আছে। যদিও মমতা ব্যানার্জি স্বীকার করেছে যে হ্যাঁ 10 লক্ষ টাকা তিনি দিতেই পারেন, তিনি তো সব কিনে নিতে পারেন, তিনি তো একজন ক্রেতা, একজন বানিয়া, একজন ক্রেতা, সব কিনে নিতে পারেন, মহিলার ইজ্জত শুদ্ধ সব কিনে নিতে পারেন। সন্দীপ ঘোষের মতো দক্ষ রাস্কেল থাকতে 5 মিনিটই করা যায়। সিবিআই তো সন্দেহ করতে শুরু করেছে যে মৃতদেহটাকে যে ঘরে এনে শোয়ানো হয়েছিল সেই ঘরে আদৌ হত্যাটা হয়েছিল কিনা। এই মমতা ব্যানার্জি সরকারকে এবং তার পুলিশকে কেউ বিশ্বাস করে না, তার রাজ্যের লোকই বিশ্বাস করে না। তারা একাধিক দিন রাত জেগে চিৎকার করছে যে যাও যাও যাও, বাড়ি যাও, অনেক হয়েছে। সব তথ্য প্রমাণ নষ্ট করার সব ব্যবস্থা মমতা ব্যানার্জি করে ফেলেছেন। মমতা ব্যানার্জি যেহেতু এই খুনটাকে সম্পূর্ণ লুকোতে চেয়েছেন, সাপ্রেস করতে চেয়েছেন, একজন মা দেখছেন তার সন্তানের মৃতদেহ পুলিশ ওইভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছেন? প্রথমে হসপিটালে নিয়ে যাওয়া হলো, হসপিটাল লিখলো ব্রড ডেট, তারপরে নিয়ে যাওয়া হলো পোস্টমর্টেমে। করা উচিত তাদের একজন সহকর্মীকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করে ফেলা হয়েছে। তাদের ক্রোধ এবং ক্ষোভ সবচেয়ে বেশি থাকবে, অন্য সব মানুষেরই আছে, কিন্তু তারা আসল বিপদটা বুঝতে পারছেন। একটা ভাবতে পারেন, একটা কর্মক্ষেত্রে, একটা কাজের জায়গায় আপনি আপনার অফিসে অকারণ খুন হয়ে গেলেন, ঠিক কি চলছে? এই মাৎসন্যায় মমতা ব্যানার্জি আমাদের উপহার দিয়েছেন। তাহলে আইনত কোনো বিপদেও তারা পড়তে পারেন। যখন কোনো মানুষ কোনো কঠিন আন্দোলনে নামে, কঠিন মনোভাব নিয়ে আন্দোলনে নামে, তখন তারা কনসিকুয়েন্সেস চিন্তা করেই নামে বা কনসিকুয়েন্সেসের তোয়াক্কাই করেন না। এই যে ডাক্তাররা এই কনসিকুয়েন্সেসের তোয়াক্কা করছেন না, এটা থেকে বোঝা যাচ্ছে যে তারা অত্যন্ত সবল এবং তারা কনসিকুয়েন্সেস জেনে বা না জেনে না বুঝে কাজটা করছেন। তাদেরকে আন্দোলনটা করতে দিন, আন্দোলনটা করতে দিন। স্যার, এই যে গতকালের রায়, তার উপর গোটা ভারতের নজর ছিল, এবং এখন এই ঘটনাটা শুধুমাত্র একটি ডাক্তারি ছাত্রীর মৃত্যু নয়, সমস্ত সাধারণ মানুষ নিজেরাই এই ঘটনার সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন। ফলে সাধারণ মানুষ থেকে ডাক্তাররা তো বটেই, তাদের সকলেরই যে কালকে রায় সুপ্রিম কোর্ট দিয়েছে তাতে সবাই ভীষণভাবে ডিসঅ্যাপয়েন্টেড, ভীষণ অখুশি। কিন্তু আপনি একজন প্রাক্তন বিচারপতি ছিলেন, আপনি এই রায়কে কিভাবে পর্যালোচনা করবেন? না, এখানে হয়তো আমাদের একটা বোঝার ভুল হচ্ছে। সেটা হচ্ছে এই যে খুন এবং ধর্ষণ হয়েছে, সেই খুনের মামলার বিচার কিন্তু সুপ্রিম কোর্ট করছে না, সেখানে এভাবে হয়ও না। সেখানে যাবে অ্যাপিল হতে হতে, 2বার অ্যাপিল হয়ে তারপর হয়তো যাবে। তো সুপ্রিম কোর্ট যেটা করছে সেটা হচ্ছে যে সিবিআই যে তদন্ত করছে সেই তদন্তটাকে মনিটর করছে, যে সিবিআই ঠিকমতো তদন্ত করছে কিনা, সিবিআইকে সব তথ্য রাজ্য তুলে দিয়েছে কিনা, তাদের হাতে যা যা আছে সেগুলো দিয়েছে কিনা, এবং সিবিআই এর সঙ্গে সহযোগিতা করছে না অসহযোগিতা করছে, এরকম বেশ কিছু পয়েন্ট এই সুপ্রিম কোর্ট খতিয়ে দেখছে। তো ফলে এটা কিন্তু সেই খুনের যে ট্রায়াল, সেই ট্রায়াল নয়, এটা হচ্ছে সিবিআই কেমন কাজ করছে না করছে তার একটা মামলা এবং তার বিচার। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় কালকে নিজেদের প্রশাসনিক বৈঠকের পরে যখন সাংবাদিক সম্মেলন করেছেন, সেখানে বলেছেন যে 23 জন মারা গিয়েছেন এবং অনেকে চিকিৎসা না পেয়ে বাড়িতে ফিরে গিয়েছেন, এবং জুনিয়র ডাক্তারদের যে ধর্মঘট, তাদের স্বাস্থ্য পরিষেবা নাকি ব্যাহত হয়ে পড়েছে। যেভাবে 23 জন রোগী মারা গেছেন বলে বিষয়টা মানে জুনিয়র ডাক্তারদের উপর চাপিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, আপনার কি মনে হয় যে এটা করা যায়? কারণ জুনিয়র ডাক্তাররা তো একজন সিনিয়রের আন্ডারে থেকে কাজগুলো করেন, তাহলে কি না, এভাবে করা যায় না। এটা ওদের উপর দোষারোপ করবেন বলেই এইভাবে বিষয়টাকে সাজানো হয়েছে।
এইভাবে বিষয়টাকে সাজানো হয়েছে। এইভাবে জুনিয়র ডাক্তারদের দোষারোপ করা যায় না। জুনিয়র ডাক্তাররা তো অনেক সময় তো মানুষ কত রকমভাবে মারা যান, ওষুধ নেই বলে মারা গেলেন, তার ওষুধ কেনার পয়সা নেই বলে, মানে হসপিটালে ওষুধটা সাপ্লাই নেই, ওষুধ যা দেওয়া গেল না, তার কেনারও পয়সা নেই, মারা গেলেন। এসবের দায়িত্ব মমতা ব্যানার্জি নেবেন? প্রায়শই তো এসব ঘটে। শিশু মৃত্যু ঘটে গেল একটা হসপিটালে পর 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 পর, এই দায়িত্ব মমতা ব্যানার্জি নেবেন? তাই এরকমভাবে জুনিয়র ডাক্তারদের উপর এই দায়িত্ব কেন ঠেলে দিচ্ছেন তিনি? কিন্তু তাদেরকে দোষী সাজানো হচ্ছে। স্যার, আপনার খুব মানে অনেক বছরের অভিজ্ঞতা রয়েছে যে আপনি আদালতে বিচারপতির আসন থেকে দেখেছেন যে কিভাবে বাদী এবং বিবাদী পক্ষের উকিলরা লড়ছে। সেখানে দাঁড়িয়ে কালকে কপিল সিব্বল যেভাবে খেলাটা ঘুরিয়ে জুনিয়র ডাক্তারদের ওপর সমস্ত দোষটা চাপিয়ে দিলেন, এবং ইনস্টেড অফ ওই মানে সিবিআই এর যে কেস সিবিআই মানে যেটা নিয়ে লড়ছে, যে কতটুকু প্রমাণ পাওয়া গেল, কিভাবে ট্যাম্পারিং করা হয়েছে, সেই বিষয়টায় না গিয়ে জুনিয়র ডাক্তাররা চিকিৎসা পরিষেবা দিচ্ছেন না বলে স্বাস্থ্য ভেঙে পড়ছে, স্বাস্থ্য বিভাগটা নষ্ট হয়ে যাচ্ছে ইত্যাদি বলে যেভাবে ব্যাপারটা ঘুরিয়ে দিলেন, তাতে কি আপনার মনে হয় যে সিবিআই এর আইনজীবীরা ঠিক মতো তাকে হ্যান্ডেল করতে পারলেন না বা ফেস করতে পারলেন না? না 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 না, সিবিআই কপিল সিব্বল খেলা কিছুই ঘোরাননি। কপিল সিব্বল আমার মনে হয়েছে আমাদের চিফ জাস্টিস তাকে অত্যন্ত মহান একজন লয়ার বলে মনে করেন আমাদের চিফ জাস্টিস চন্দ্রচূড়, এবং সেই জন্য কপিল সিব্বলের অনেক কথা তিনি গুরুত্ব দেন এবং শোনেন। খেলা ঘুরিয়ে দেওয়ার এখানে কিছু নেই, কারণ তিনজন জজ আছেন, তার মানে এই নয় যে তিনজন জজই বোকা। কোনো জজ বোকা নন, তারা সবাই অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে এসছেন এবং এখানে তাদের নামে দোষ চাপিয়েছেন, তাদের সম্বন্ধে একটা অর্ডার করিয়েছেন, সে করেছেন। কিন্তু এটাও তো তারা বলেছেন যে এটা কোথায় গেল, মৃতদেহ যখন পোস্টমর্টমে যাচ্ছে তখন যে চালানটা থাকে সেটা কোথায়, সেটা তখন কপিল সিব্বল অবাক হয়ে গেছেন, সেটা কপিল সিব্বলের কাছেও নেই, তাই না? তিনি যত দক্ষ আইনজীবী হন না কেন, যদি একটা ফ্যাক্ট তার জানা না থাকে বা তার ক্লায়েন্ট তাকে বললে না থাকে, তাহলে তিনি কি করবেন ওখানে দাঁড়িয়ে? একটা কথা আমাদের সকলকে মনে রাখতে হবে যে জাদুকর যত দক্ষই হন, তিনি নিজেই নিজের কাঁধে চাপতে পারেন না। তো কপিল সিব্বল যত বড় অ্যাডভোকেটই হন, তিনি ওই সব ফ্যাক্টের প্রশ্ন যেখানে সুপ্রিম কোর্ট ধরছে সেসবের উত্তর দিয়ে সুপ্রিম কোর্টে স্যাটিসফাই করতে উনি পারেননি। স্যার, আমরা প্রথমবারের যখন শতপ্রণোদিত মামলা যখন সুপ্রিম কোর্ট নিয়েছিল এবং প্রথম যেদিন শুনানি ছিল, সেদিনই আমরা দেখেছিলাম যে রাজ্য পুলিশের মুখ পুড়েছিল উচ্চ আদালতে এবং সুপ্রিম কোর্টে, এবং তারপরেও কিন্তু বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে আমাদের জুনিয়র চিকিৎসক যারা তারা সরব হয়েছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পুলিশের বিষয় নিয়ে, বিনীত গোয়েলও বলেছিলেন যে আমি নিজে যথেষ্ট স্যাটিসফাইড, তাই জন্য আমি পদত্যাগ করব না যদি ওপর থেকে আমাকে না সরানো হয় তো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পুলিশ ভীষণ ভালো কাজ করেছে, ভীষণভাবে তারা দায়িত্ব পালন করেছে, তারা কোনো রকমভাবে আঘাত করেনি, এবং বিনীত গোয়েল নাকি তার কাছে পদত্যাগ করতে চেয়েছেন, তিনি পদত্যাগ করতে দেননি। কি বলবেন? আমার বলার কথা এটাই যে মমতা ব্যানার্জির মতো একজন অপশাসকের কাছে এই ধরনের সব পুলিশ অফিসাররা, তারা হয়তো অত্যন্ত দক্ষ পুলিশ অফিসার বলে প্রতিভাত হন, যেমন জ্যোতিবাবুর কাছে প্রতিভাত হয়েছিলেন রুনু গুহ নিয়োগী বলে একজন অফিসার, যিনি বহু কুকীর্তির নকশাল পিরিয়ডে বহু কুকীর্তির নায়ক, তাকে জ্যোতিবাবু খুব দক্ষ অফিসার বলে মনে করতেন। তো মমতা ব্যানার্জিকে দক্ষ অফিসার মনে করছেন এবং তার পুলিশ বাহিনীকে বলেছে দারুণ কাজ করেছে। দারুণ কাজ মানে কি? মমতা ব্যানার্জি যা ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে এই তথ্য প্রমাণ লোপাট করে ফেলতে হবে এবং ডেড বডি খুব দ্রুত পুড়িয়ে দিতে হবে সেকেন্ড পোস্টমর্টম যাতে কেউ চাইতে না পারে, তাতে তিনি সফল হয়েছেন। তো এখন তিনি তো তার এতে পুলিশ বাহিনীর উচ্চ প্রশংসা করবেনই, যে তিনি যা যা বলেছিলেন, যে আদেশ তিনি দিয়েছিলেন, মমতা ব্যানার্জি তো একজন অপরাধী হয়ে গিয়েছেন এই মামলায়, তথ্য প্রমাণ তার নির্দেশেই সব লোপাট হয়েছে। আমি শুধু চাইছি কখন মমতা ব্যানার্জিকে জেরা করা হবে এবং মমতা ব্যানার্জি যে ফোন ব্যবহার করেন সেই ফোনের সার্ভিস প্রোভাইডারের থেকে নাম্বার নেওয়া হবে, যে মমতা ব্যানার্জি কাকে কাকে ফোন করেছিলেন সেই দিন সকাল থেকে সন্ধ্যের মধ্যে, কতক্ষণ ধরে কথা বলেছেন,
এবং যদি সম্ভব হয় কী কথা বলেছেন সেটা সম্ভব হবে কিনা আমি জানি না, কিন্তু এই দুটো অবশ্যই সম্ভব হবে। এটা বাইরের কোনো, উনি যেটা বা যে ফোনটা ব্যবহার করেন তার সার্ভিস প্রোভাইডার বাইরের কোনো, মানে বাইরে তার সার্ভিস প্রোভাইডার বাইরের কোম্পানি, এবং তাদের ওই সব এগুলো রেকর্ডগুলো বাইরেই থাকে, মানে আমাদের ভারতবর্ষের বাইরে থাকে। তো সেটা আশা করি সিবিআই ইন্টারপোলের সাহায্য নিয়ে এবং তাদের সঙ্গে কথা বলে সেগুলো চাইবে। স্যার, অভয়ার মৃত্যু তদন্ত নিয়ে যে টাকা দেওয়ার বিষয়টা উঠেছিল মুখ্যমন্ত্রীর নামে, কিন্তু মুখ্যমন্ত্রী সেটা অস্বীকার করেছেন, যেটা পরিষ্কার করে দেখা যাচ্ছে যে তিনি কিছুদিন আগেই মৃত্যুর পরই যখন বিষয়টা নিয়ে জলঘোলা হচ্ছে তিনি বলছেন যে আমি কি দিতে পারি না, আমিও 10 লাখ টাকা এক্ষুনি দিয়ে দিতে পারি। সেটাকেই তিনি অস্বীকার করছেন যে না, কোনো টাকা দেওয়ার প্রস্তাব আমি করিনি, আমার নামে কুৎসা রটানো হচ্ছে। না না না, উনি করেছেন একথা ওই মৃত মেয়েটির বাবা মাও বলেনি। বাবা মা বলেছেন যে তাদেরকে, মাকে, মৃতা মেয়েটির মাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে, তাদের বাড়িতে একটা ছোট্ট প্যাসেজ মতো আছে, সেখানে ডেকে নিয়ে গিয়ে একজন পুলিশ অফিসার, পরে তিনি তার পরিচয় প্রকাশ করেছেন, আমি সেগুলো আর বলছি না, পুলিশ অফিসার তার হাতে পকেট থেকে নোটের তাড়া বার করে দিতে চান এবং বলেন যে এটা নিয়ে আর এগোবেন না, এরকম। মমতা ব্যানার্জি নোটের তাড়া নিয়ে পেছন পেছন ঘুরছিলেন একথা উনি বলেননি, ঠিক আছে। যদিও মমতা ব্যানার্জি স্বীকার করেছে যে হ্যাঁ 10 লক্ষ টাকা তিনি দিতেই পারেন, তিনি তো সব কিনে নিতে পারেন, তিনি তো একজন ক্রেতা, একজন বানিয়া, একজন ক্রেতা, সব কিনে নিতে পারেন, মহিলার ইজ্জত শুদ্ধ সব কিনে নিতে পারেন। কিন্তু মুখ্যমন্ত্রীকেই তখন মিথ্যাবাদী বলছেন অভয়ার মা। ঠিকই বলছেন, ঠিকই বলছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া এই টাকা অফার করা হয়েছিল নাকি আপনি মনে করেন? 10 লক্ষ টাকা কোত্থেকে এলো সেই অফিসারের পকেটে? স্যার, আরজি করে যে ফরেন্সিক রিপোর্ট, সেই রিপোর্ট নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে বা ধন্দ রয়েছে। সুপ্রিম কোর্টের কাছে সন্দেহ প্রকাশ করেছে সিবিআই, এবং ঘটনাস্থল থেকে ফরেন্সিক নমুনা সংগ্রহ করেছে কে তা নিয়ে প্রশ্ন উঠেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করছে যে ঘটনাস্থল থেকে যে ঘটনার মানে ফরেন্সিকের নমুনা সংগ্রহ করেছে সে বিষয়টি গুরুত্বপূর্ণ, এবং শীর্ষ আদালতের কাছে দাবি করা হয়েছে যে এই ধরনের ঘটনা প্রথম 5 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ, এবং সেই প্রথম 5 ঘন্টার মধ্যে কোনো তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়নি, এবং তারপরে যখন তারা তথ্য প্রমাণ সংগ্রহ করতে গেছেন তখন অনেক কিছু পাল্টে ফেলা যায় বা পাল্টে ফেলা হয়েছে। কি বলবেন? 5 ঘন্টা লাগবে কেন? সন্দীপ ঘোষের মতো দক্ষ রাস্কেল থাকতে 5 মিনিটই করা যায়। সিবিআই তো সন্দেহ করতে শুরু করেছে যে মৃতদেহটাকে যে ঘরে এনে শোয়ানো হয়েছিল সেই ঘরে আদৌ হত্যাটা হয়েছিল কিনা, ঠিক আছে। সুতরাং সিবিআই এর এই সন্দেহ একেবারেই অকারণ নয় এবং ভিত্তিহীন নয়। সিবিআই নিশ্চয়ই কিছু খুঁজে পেয়েছে, কিছু বুঝতে পেরেছে, যেটা তারা এখনই সর্বসমক্ষে আনছে না, রিপোর্ট আকারে হয়তো চিফ জাস্টিসকে দিয়েছে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে দিয়েছে। সেই জন্য সিবিআই এইসব কথা বলেছে, এবং তারা তদন্তকারী সংস্থা হিসেবে আমার মনে হয় তারা কোনো মিথ্যে কথা বলবে না। দুম করে এখানে সুপ্রিম কোর্ট মনিটর করছে ব্যাপারটা। সিবিআই মিথ্যে কথা বলে না বা অপদার্থ নয় সে কথা আমি বলছি না। সিবিআইয়ের মধ্যেও অনেক দুর্নীতি আছে, অনেক অপদার্থ আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। প্রত্যেকটা জায়গাতেই যেমন আছে, কুলাঙ্গার সর্বত্রই থাকে, কিন্তু তারা এক্ষেত্রে সুপ্রিম কোর্টের সামনে এই কাজটা করতে সাহস পাবে বলে মনে হয় না। স্যার, সিবিআই বলছে যে আমাদের কাছে যে ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট রয়েছে সেখানে একটা বিষয় বলা হয়েছে যে সকাল 9:30টার সময় মেয়েটির দেহ মেলে, তখন তার জিন্স এবং অন্তর্বাস খোলা অবস্থায় ছিল, তার দেহে অনেকগুলো আঘাতের দাগ ছিল এবং অর্ধনগ্ন শরীর ছিল, এবং কলকাতা পুলিশ তার নমুনা নিয়েছিল, কিন্তু সেই নমুনা নিয়ে সিবিআই স্যাটিসফাইড নয়। তার জন্য এখান থেকে এই যে নমুনাগুলো যা পাওয়া গেছে বা তার কাপড় চোপড় সেগুলো সমস্ত কিছু কিন্তু ফরেন্সিক পরীক্ষার জন্য আবার সেন্ট্রাল পাঠানো ফরেন্সিক, হয়েছে। আবার এইমসে এবং অন্য একটা বাইরের সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। দেখুন, এই মমতা ব্যানার্জি সরকারকে এবং তার পুলিশকে কেউ বিশ্বাস করে না, তার রাজ্যের লোকই বিশ্বাস করে না। তারা একাধিক দিন রাত জেগে চিৎকার করছে যে যাও যাও যাও, বাড়ি যাও, অনেক হয়েছে। তাতেও ওই নির্লজ্জা মহিলার কোনো হুঁশ নেই। তো ঠিকই করেছে, তারা অন্য জায়গা থেকে টেস্ট করে নিয়ে আসুক, দেখা যাক কি পাওয়া যায় না পাওয়া যায়। সুপ্রিম কোর্টে বিশেষভাবে নজর করেছেন ফিরোজ এডুলজি, একজন আইনজীবী। তিনি বলছেন যে মৃতার পশ্চাৎদেশ যদি না ভাঙা হয়, তার পেলভিক বোন যদি না ভাঙা হয়, তাহলে সেক্ষেত্রে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তার পাটাকে ওভাবে ভেঙে মানে গুড়িয়ে মানে সরিয়ে দেওয়া যায় না। ময়নাতদন্তের রিপোর্টের সঙ্গে ডিফার করছে বিষয়টা, ময়নাতদন্তের রিপোর্টের সঙ্গে মিলছে না। কি বলবেন?
ময়নাতদন্ত যে সব সত্যি কথা লেখা হয়েছে তা তো নাও হতে পারে, তা না হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ ময়নাতদন্তটাও খুব তাড়াহুড়ো করে হয়েছে। আমি তো প্রথম দিনই বলেছিলাম, আজ থেকে ধরুন 15 দিন 20 দিন আগে, যখন আমি প্রথম ইন্টারভিউ দিই, যে সব তথ্য প্রমাণ নষ্ট করার সব ব্যবস্থা মমতা ব্যানার্জি করে ফেলেছেন। এত তাড়াহুড়ো করে ময়নাতদন্ত হলো তো হলো, সেই আরজি করেই হলো, অন্য কোথাও হলো না। এবং তারপর একদিন না দুদিন পরেই একটা ঘরের দেওয়াল, পাশের ঘরের দেওয়াল ভেঙে ফেলা হতে থাকলো। তো সেখানে আমরা কি করে বিশ্বাস রাখবো যে ময়না তদন্তটা সঠিক হয়েছিল? তো মমতা ব্যানার্জি লোকেরই তো ময়না তদন্ত করেছে, তাই না? তো যা খুশি তাই রিপোর্ট দিয়ে দিতে পারে। স্যার, এইটার সঙ্গেই ফিরোজ এরুজি আরেকটাও কথা বলছেন যে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে ভ্যাজাইনাল সোয়াব, ব্লাড এগুলোকে সংরক্ষণ করা উচিত ছিল, যেটা রাজ্য করেনি। এটাও তো মানে প্রমাণ লোপাটের মতোই একটা একদম 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 প্রমাণ লোপাটের মতোই ব্যাপার। এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেডে মৃতদেহটিকেও সংরক্ষণ করার ব্যবস্থা করা উচিত ছিল। কিন্তু মমতা ব্যানার্জি যেহেতু এই খুনটাকে সম্পূর্ণ লুকোতে চেয়েছেন, সাপ্রেস করতে চেয়েছেন, তার নির্দেশে 7 তাড়াতাড়ি তার বাবা মাকে চাপ তৈরি করে, একটা আনডিউ ইনফ্লুয়েন্স তৈরি করে মৃতদেহটিকে পুড়িয়ে দেওয়া হয়। মৃতদেহটি যদি থাকতো সেখান থেকে আরো অনেক তথ্য পাওয়া যেত। স্যার, খুন এবং ধর্ষণের ক্ষেত্রে সন্ধ্যার পর, সূর্যাস্তের পরে কোনো রকম ময়নাতদন্ত করা যায় না, অথচ এক্ষেত্রে সেটাই হলো। এবং যখন মৃতার দেহ পাওয়া গেছে তখন তার বাজে সকালবেলা, তখন সকালবেলায় 9টা 9:30 বাজে। তারপর থেকে এতক্ষণ সময় লেগে গেল, এবং তারপর যখন ময়নাতদন্ত করা হলো তখন অলরেডি সূর্যাস্ত হয়ে গেছে। না, এটা সূর্যাস্তের পরে করা যায় না, এটা আমি মনে করি না। সূর্যাস্তের পরে করতে হলে একজন ম্যাজিস্ট্রেটকে সামনে রেখে করতে হয়। সে ম্যাজিস্ট্রেট একজনকে আনা হয়েছিল বলে আমি শুনেছি, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, এত দেরি লাগার কারণ হচ্ছে পুলিশ ভেবেই উঠতে পারছিল না যে আর কি কি এভিডেন্স নষ্ট করতে হবে। তার মৃতদেহটিকে তার মায়ের সামনে দিয়ে মৃতদেহটিকে টানতে 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 নিয়ে যাওয়া হয়, জানেন? তার মা বলেছে তো, আপনি ভাবতে পারছেন? একজন মা দেখছেন তার সন্তানের মৃতদেহ, পুলিশ ওইভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? প্রথমে হসপিটালে নিয়ে যাওয়া হলো, হসপিটাল লিখলো ব্রড ডেড, তারপরে নিয়ে যাওয়া হলো পোস্টমর্টেমে। ঠিক আছে? তো আপনি যে কথা বলছিলেন যে 4 ডিগ্রি সেলসিয়াসে এই জিনিসগুলো কখনোই করা হয়নি। এবং তার ফলে আবার হ্যাঁ, এটা প্রমাণ নষ্টের একটা চেষ্টা। পুলিশ তো জানে, পুলিশ এইগুলো সম্বন্ধে পুলিশের ট্রেনিং হয়, পুলিশ জানে যে কত ডিগ্রি সেলসিয়াসে না রাখলে এগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এফআইআর চাপা দেওয়ার কথা যে বলছেন সেটা আপনি মানছেন? এফআইআর চাপা দেওয়া মানে ফিরোজ এরুজি বলছেন যে এমন ঘটনা আমি আমার 27 বছরের জীবনে দেখিনি যে এফআইআর চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি আমার জীবনে শুনিনি। এফআইআর করা হলো, এত দেরি করে করা হলো কেন এফআইআর? তার তো একটা গ্রহণযোগ্য উত্তর থাকবে, তার কোনো উত্তরই নেই। প্রথমে একটা আনন্যাচারাল ডেথ বলে শুরু করে দেওয়া হলো। ডাক্তাররা কি ওখানে এতই বোকা? সন্দীপ ঘোষের মতো কুলাঙ্গার, বুদ্ধিমান কুলাঙ্গার, তিনি এতই বোকা যে তিনি জানেন, বুঝতে পারছেন না দেখে যে ওটা খুন? হ্যাঁ, ছি 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 ছি। একটা শেষ প্রশ্ন করবো স্যার, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে সাংবাদিক সম্মেলন করেছেন সেখানে তিনি বেশ তপ্তভাবেই বলেছেন যে অনেক হলো, 1 মাস 1 দিন কেটে গিয়েছে, এবার বন্ধ করুন, এবার উৎসবে ফিরে আসুন, পুজোতে ফিরে আসুন। আপনারা রাস্তা আটকাচ্ছেন, রাস্তা আটকালে সবারই খুব অসুবিধা, 1 মাস ধরে অসুবিধা সৃষ্টি করছেন, এবার পুজোয় ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। অথচ রাজ্যের মানুষের মনে উৎসবের লেশ মাত্র নেই। উৎসব আসতেই পারে না। মমতা ব্যানার্জি একজন ক্রূর, একজন কঠোর, একজন রুচিহীন এক মহিলা। তিনি প্রতি মুহূর্তে মিথ্যে কথা বলেন, সেই জন্য তিনি এই কথা বলতে পেরেছেন।